গ্রামের নাম কানাইপুর। ছোট্ট এক বাজারের কোণে দাঁড়িয়ে আছে পাঁচকুড়ি কাকার চায়ের দোকান। ভাঙাচোরা বাঁশের চাল, টিনের ছাউনি আর সামনেই কাদামাখা রাস্তা। কিন্তু সন্ধ্যা হলেই দোকান ভরে ওঠে হাসি, গল্প আর গরম চায়ের ভাপে। সেই রাতটা ছিল শ্রাবণের অন্ধকার রাত। সারাদিন ধরে বৃষ্টি ঝরেছে, নদীর জল ফুলে উঠেছে, আকাশে বিদ্যুৎ ঝলকাচ্ছিল, তবে গ্রামে বিদ্যুতের আলো টিমটিম করে জ্বলছিল। দোকানের সামনের লণ্ঠনটা যেন বাতাসে কাঁপছিল, আলোটা বারবার লালচে হয়ে নিভে যেতে চাইছিল। আমরা কয়েকজন বন্ধু বসেছিলাম, আমি, হরিদাস, সুধীর আর মধু। হাতে কাঁচের গ্লাসে ধোঁয়া ওঠা চা। বাইরে কাদা জমে আছে, কিন্তু ভেতরে গল্পের ঝড়। হঠাৎ পাঁচকুড়ি কাকা থেমে গেলেন, গম্ভীর গলায় বললেন, তোরা জানিস এই দোকানের পেছনের বাঁশঝাড়টা রাত 12টার পর কেমন ভয়ঙ্কর হয়ে ওঠে? আমরা হেসে উঠলাম। সুধীর মজা করে বলল, আবার কাকা ভূতের গল্প শুরু করলেন বুঝি? কাকা এক চুমুক চা খেয়ে বললেন, এটা শুধু কল্পনা রে। বহু বছর আগে এখানে এক বাউল গায়ককে মেরে পুঁতে রাখা হয়েছিল। সেই বাঁশঝাড় থেকে আজও নাকি তার বাঁশির সুর ভেসে আসে। যার কানে সেই সুর লাগে সে নাকি আর ফেরে না। অনেক বছর আগে সেই একই বাঁশঝাড়ের ধারে থাকতো এক তরুণ বাউল, মহিম দাস। তার বাঁশির সুরে নাকি পাখিরা গান থামিয়ে শুনত, নদীর জলে ঢেউয়ে নেচে উঠত। মহিমের সুরে ছিল এক অদ্ভুত টান, যেন সে শুধু সুর বাজাতো না, মানুষের অন্তরের ব্যথা টেনে বের করে আনত। গ্রামে তখন জমিদার অদ্বৈত রায় অহংকারী, হিংস্র আর লোভী মানুষ। জমিদার কন্যা চন্দ্রাবতী ছিলেন স্বভাবতই কোমল ও সুরপ্রেমী। তিনি প্রায় রাতে জানালার আড়াল থেকে মহিমের বাঁশির সুর শুনতেন। ধীরে ধীরে দুজনের মধ্যে গোপনে সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু এই প্রেম জমিদার মেনে নেননি। এক রাতে অদ্বৈত রায় নিজের কয়েকজন গুন্ডাকে পাঠালেন। চন্দ্রাবতীর সঙ্গে দেখা করতে আসা মহিমকে তারা বাঁশঝাড়ের ভেতরে ধরে, নির্মম ভাবে তাকে মারধর করে। চন্দ্রাবতী চিৎকার করে বাবার সামনে দাঁড়ালেন, কিন্তু অদ্বৈত রায় বললেন, আমার মেয়েকে পাওয়ার স্বপ্ন দেখার সাহস করেছিস, তোকে এই বাঁশঝাড়ে মাটি চাপা দেওয়া হবে। মহিমকে হত্যা করা হলো, আর তার বাঁশিটা তার রক্তে ভিজিয়ে বাঁশঝাড়ের গোড়ায় পুঁতে রাখা হলো। চন্দ্রাবতী এরপর কয়েকদিনের মধ্যে অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে গেলেন। কেউ বলে তিনি আত্মহত্যা করেছিলেন, কেউ বলে মহিমের আত্মা তাকে নিয়ে গিয়েছিল। তারপর থেকেই বাঁশঝাড় অভিশপ্ত হয়ে ওঠে। মাঝরাতে শোনা যায় ভেসে আসা বাঁশির সুর, যেন কারো কান্নার সঙ্গে মিশে আছে। কুকুর, পাখি, এমনকি মানুষেরাও সেই সুর শুনে অস্থির হয়ে পড়ে। গ্রামের বয়স্করা বলে, যে মহিমকে হত্যা করেছিল সে আজও মুক্তি পায়নি, আর যে বাঁশি বাজায় সে আসলে মহিম নয়, তার অসমাপ্ত প্রেম আর প্রতিশোধের আগুন। আমাদের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। দোকানের বাইরে ঝোড়ো হাওয়া, বাঁশপাতার শব্দ যেন আরো তীব্র হয়ে উঠল। ঠিক তখনই শোনা গেল এক অচেনা বাঁশির সুর, মিষ্টি, টান টান, অথচ কেমন যেন বুক কাঁপিয়ে দেওয়া। আমরা সবাই থমকে গেলাম। হরিদাস গ্লাস নামিয়ে দাঁড়িয়ে পড়ল, আরে এ তো আসল বাঁশি বাজছে, ভয় পাবার কিছু নেই, আমি গিয়েই দেখছি। কাকা কাঁপা গলায় বললেন, না রে, যাস নে বাপ, আজ অমাবস্যা। কিন্তু ততক্ষণে হরিদাস দোকানের বারান্দা পেরিয়ে বাঁশঝাড়ের দিকে এগিয়ে গেছে।
বাঁশির সুর আরো কাছে ভেসে আসছে, যেন তাকে ডাকছে। হরিদাস ধীরে ধীরে বাঁশঝাড়ের ভেতরে ঢুকে গেল। আমরা দোকান থেকে তাকিয়ে দেখলাম আলো আঁধারে বৃষ্টির পর মাটির কাদা আর ভিজে পাতার ফাঁকে হরিদাসের ছায়া হারিয়ে যাচ্ছে। বাঁশির সুর তখনও যেন আরো স্পষ্ট হয়ে উঠল। সুরটা এতই মিষ্টি, এত টান টান যে বুক কেঁপে উঠছিল। মনে হচ্ছিল যদি একবার কাছে গিয়ে দেখি কে বাজাচ্ছে। অদ্ভুত এক নেশা মাথায় চেপে বসছিল। আমরা তিনজন, আমি, সুধীর আর মধু, যেন একসাথে চেয়ার থেকে উঠতে যাচ্ছিলাম। শরীর আমাদের কথা শুনছিল না, চোখ শুধু বাঁশঝাড়ের অন্ধকারের দিকে টানছিল। পাঁচকড়ি কাকা হঠাৎ চেঁচিয়ে উঠলেন, তোরা চুপ করে বসে থাক, বাঁশির সুরে কান দিবি না, চোখ বন্ধ কর। কাকা নিজের হাত দিয়ে লণ্ঠনের আলো ঢেকে দিলেন, যেন আলো থাকলেও সুর আরো টেনে নেবে। হরিদাস তখন বাঁশঝাড়ের মাঝখানে। আমরা দেখতে পেলাম একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে ওর সামনে। লম্বা চিকন গায়ে, ময়লা আলখাল্লা, মুখ দেখা যায় না, শুধু দু চোখ ফাঁপা, যেন অন্ধকার গর্ত। হাতে ধরা বাঁশি থেকে সুর বেরোচ্ছে। হরিদাস থেমে গেল। বাঁশঝাড়ের অন্ধকার থেকে হরিদাস বেরিয়ে এলো, কিন্তু সে আর সে আগের হরিদাস নেই। ভিজে কাদায় মাখামাখি শরীর, চোখ দুটো ফাঁপা গর্তের মতো, আর ঠোঁটে সেই অদ্ভুত বিকৃতি হাসি। সে ধীরে ধীরে দোকানের বারান্দায় উঠে এলো, গলায় ফাঁপা সুর গুনগুন করছে, ঠিক যেন বাঁশির প্রতিধ্বনি ওর ভেতর থেকে বাজছে। আমরা চুপ করে বসেছিলাম, কেউ নড়তেও পারছিলাম না। হরিদাস আমাদের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, শুনছ না সুরটা কত সুন্দর? এসো সবাই এসো, ও ডাকছে। তার কণ্ঠস্বরের সঙ্গে সঙ্গে আমাদের বুক ভারী হয়ে উঠল। মনে হচ্ছিল অদ্ভুত টানে দাঁড়িয়ে গিয়ে ওর সঙ্গে হাঁটতে বেরিয়ে যায়। সুধীর তো প্রায় চেয়ার ছেড়ে উঠেই পড়েছিল। ঠিক তখনই পাঁচকড়ি কাকা গম্ভীর গলায় মন্ত্রের মতো কিছু উচ্চারণ শুরু করলেন। তার হাতে তখন ছোট্ট এক কাপড়ের থলি, ভেতরে কি আছে বোঝা যাচ্ছিল না। কাকা চেঁচিয়ে উঠলেন, তোরা কেউ তাকাবি না, চোখ নামিয়ে রাখ। তিনি থলেটা খুলে দোকানের মাঝখানে ছুঁড়ে দিলেন। ভেতর থেকে বেরোলো এক টুকরো পুরনো গেরুয়া আলখাল্লা, রক্ত মাখা ছেঁড়া। দোকান ভরে গেল ঝাঁঝালো গন্ধে। হরিদাস হঠাৎ থেমে গেল। ওর মুখের হাসি জমে গেল। চোখের ফাঁপা গর্ত যেন আরো গম্ভীর অন্ধকার হয়ে উঠল। কাকা চেঁচিয়ে বললেন, এই আলখাল্লায় মহিম বাউলের যে বাঁশিতে বাঁধা হয়ে আছে, এই রক্তই তার প্রতিশোধের আগুন। হরিদাস হঠাৎ কর্কশ চিৎকার করে উঠল, আর সারা দোকান কেঁপে উঠল সেই শব্দে। হরিদাসের চিৎকারে পুরো দোকান কেঁপে উঠল। পাশ্চাৎ থেকে আবার ভেসে এলো সেই অভিশপ্ত বাঁশির সুর, যেন একসাথে শত শত কান্না আর সঙ্গীত বাজছে। আমরা প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। চোখে ভাসছিল অদ্ভুত সব ছায়া। কে যেন ডাকছে, কে যেন হাত বাড়াচ্ছে। কিন্তু পাঁচকড়ি কাকা তখন স্থির দাঁড়িয়ে আছেন। তার কণ্ঠস্বর যেন বজ্রের মতো মহিম। তোর রক্ত এখনো শুকোয়নি, প্রতিশোধ নিতে চাইছিস তুই বুঝি? কিন্তু ভুল করিস না, অভিশাপে তুই চিরদিন আটকে থাকবি। কাকা সেই রক্ত মাখা আলখাল্লা আগুনে ছুড়ে দিলেন। আগুন দপদপ করে জ্বলে উঠল। দোকান ভরে গেল ঝলসানো গন্ধে। হরিদাস হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল। তার শরীর কাঁপছে, মুখ দিয়ে বেরোচ্ছে বাঁশির মতো ফাঁপা আওয়াজ। চোখের ফাঁপা গর্ত থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো। আমরা ভয়ে চেঁচিয়ে উঠলাম। আগুনের শিখায় যেন এক মুহূর্তের জন্য দেখা গেল একজন বাউলের মুখ।
কষ্টে বিকৃত অথচ চোখ ভরা ভালোবাসা। মহিম দাস সে ফিসফিস করে বলল, চন্দ্রা, আমি আসছি। তারপর ধোঁয়ার সঙ্গে মিলিয়ে গেল। হরিদাসের শরীর নিথর হয়ে পড়ল, কিন্তু ঠোঁটে সেই অদ্ভুত হাসি জমে রইল, যেন মৃত্যুর পরও সে বাঁশির সুর শুনছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বাঁশঝাড় নিস্তব্ধ হয়ে গেল। কোনো সুর নেই, কোনো হাহাকার নেই। কিন্তু পাঁচকড়ি কাকা গম্ভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ সাময়িক শান্তি এসেছে, মহিমের আত্মা মুক্তি পায়নি। অমাবস্যা ফিরলে সুর আবার বাজবে। পাশের খিদে কখনো শেষ হয় না। আমাদের কাশি উড়ে উঠল। এই যুদ্ধ এখনো শেষ হয়নি, শুধু বিরতি নিয়েছে।